ফিক্সড হচ্ছে বিনাইন ডিজিজ অফ ইউটেরাস এটার উপরে। হ্যাঁ, আচ্ছা, টপিকস হচ্ছে মেইনলি পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইউটেরাইন ফাইব্রয়েডস, অ্যাডেনোমাইসিস এন্ড এন্ডোমেট্রিওসিস। মেইনলি ইউটেরাসে চারটা ডিজিজ আমরা কমন পেয়ে থাকি, এজন্য চারটার উপরে আজকে ক্লাসটা। তো ফার্স্ট আসি পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা কি? হ্যাঁ, এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। আচ্ছা, ডেফিনেশনটা দেখি। ইট ইজ অ্যান ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য পেলভিক ক্যাভিটি দ্যাট মে বিগিন উইথ, এখানে একটু ডেফিনেশন একটু কন্ট্রোভার্সি আছে। মানে আমরা অ্যাজ এ হোল গ্রসলি যে ইনফেকশনটা পাই আমাদের চেম্বারে বা আউটডোরে, সেখানে দেখা যায় মিক্সড ইনফেকশন থাকে। তো সার্ভিসাইটিস, এন্ডোমেট্রাইটিস, সালপিনজাইটিস এগুলো আলাদা আলাদা ঠিক করা যায় না। উফোরাইটিস এটা আমরা জাস্ট একটা টোটাল গ্রসলি ইনফ্লামেটরি কন্ডিশন হিসেবে পাই। এজন্য কিন্তু বইয়ের ভাষায় বলা আছে যে সার্ভিসাইটিসটা পিআইডি ইনক্লুডেড না, কিন্তু আমরা অ্যাজ এ হোল সব একসাথে পাই বলে এখানে এরকম ভাবে ডেফিনেশনটা দেয়া। হ্যাঁ, তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা মেইনলি হচ্ছে আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, ওখানে ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস এই দুটো যাবে লোয়ার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন। এজন্য এই দুটো পেরির মধ্যে আসে না। কিন্তু আমরা অ্যাজ এ হোল সার্ভিসাইটিসও পাই, ইউটেরাসে এন্ডোমেট্রাইটিসও থাকে, সালপিনজাইটিসও থাকতে পারে, উফোরাইটিস, পেলভিক পেরিটোনিয়াম আর পেলভিক ভাস্কুলার সিস্টেম, মানে টোটাল সিস্টেমটাই একটা ইনফ্লামেটরি কন্ডিশন, যেটাকে আমরা পিআইডি বলি। তো এটা হচ্ছে বিভিন্ন অর্গানিজম দিয়ে হতে পারে, এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা প্যারাসাইট যে কোনো কিছু দিয়ে হতে পারে আইডেন্টিফাই করাটা। সাধারণত কমনলি যেটা হয় সেটা হচ্ছে ক্লামাইডিয়া, গনোরিয়া, মাইকোপ্লাজমা, এই তিনটাই থাকে। তবে সিঙ্গেলি আলাদাভাবে কোনটা এরকম ভাবে আইসোলেশন করা যায় না, তিনটাই সাধারণত মিক্সড মানে ইনফেকশন হিসেবে থাকে। ইনসিডেন্ট রেট হচ্ছে অ্যাবাউট 1 মিলিয়ন উইমেন আর ডায়াগনোসড উইথ পিআইডি ইচ ইয়ার। মোস্ট আর ইয়াঙ্গার দ্যান 25 ইয়ার্স। এটা আমাদের দেশে আসলে 25 টু 45 এই রেঞ্জে বলা যায়। তো রাপচার অফ টিউব ওভারিয়ান অ্যাবসেস 5 টু 10% মর্টালিটি রেট আছে। এটা কজটা সাধারণত বলা যায় যে এটা আননোন, বাট কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন পিআইডিটা সাধারণত হয় আফটার চাইল্ড বার্থ, অ্যাবর্শন, সার্জিক্যাল প্রসিডিউরস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড, আইওডি ইনসার্শনের পরে, এন্ডোমেট্রিয়াল বায়োপসির পরে, এই ধরনের সেক্টরের পরে সাধারণত দেখা যায় যে পিআইডিটা আসে। এটা রুট অফ এন্ট্রিটা কিরকম? এটা সাধারণত ধরেন আপনার কখনো ডিএনসি হলো, কোনো প্রসিডিউর সার্জিক্যালি বা চাইল্ড বার্থ বা অ্যাবর্শনের পরে যখন আমাদের জেনিটাল ট্র্যাক্টের ইমিউনিটি সিস্টেমটা কমে যায়, তখন দেখা যায় কোনো একটা অর্গানিজম বডির ভিতরে ভেজাইনা দিয়ে ঢুকলো, তখন আপওয়ার্ড দিকে এটা মুভ করতে থাকে, সার্ভাইকাল ক্যানাল দিয়ে প্রথমে এন্ডোমেট্রিয়ামে যাবে, এন্ডোমেট্রাইটিস হবে, ওখানে একটা কালেকশন হবে, তারপরে যাবে টিউবে, সেখানে সালপিনজাইটিস হবে, সালপিনজাইটিস থেকে যাবে ওভারিতে, সেখানে উফোরাইটিস হবে, এবং এরপরে পেলভিক পেরিটোনিয়াম এন্ড আদার যে পেলভিক অর্গান আছে সেগুলোতে পুরোটাই এটা ইনফেক্টেড করে ছড়ায় পড়ে, যার কারণে এটা টোটাল ইনফ্লামেটরি কন্ডিশন হিসেবে চলে আসে। তো রিস্ক ফ্যাক্টরগুলো কি? সাধারণত আর্লি এজ অ্যাট ফার্স্ট ইন্টারকোর্স, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, ফ্রিকোয়েন্ট ইন্টারকোর্স উইথ পার্টনার উইথ অ্যান এসটিডি, হিস্ট্রি অফ এসটিডি, হিস্ট্রি অফ প্রিভিয়াস পেলভিক ইনফেকশন। আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি পেতে পারি? ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসে, আমরা যেটাকে বলি লিকোরিয়া, লিকোরি নিয়ে আসে, সাধারণত এটা ফাউল স্মেলিং লিকোরিয়া বলে, যে একটা দুর্গন্ধ আসে, আবার অনেকের সাথে ইচিংও থাকে। হ্যাঁ? তো ভ্যাজাইনাল ওয়াটারি পারভ্যাজাইনাল ডিসচার্জ উইথ ফাউল স্মেল এন্ড ইচিং, এটাই মেইন কমপ্লেইন করে। সাথে ডিসপ্যারিনিয়া থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেলভিক পেইন, টেন্ডারনেস থাকতে পারে, মানে মেইনলি যেটা দেখা যায় মিন্সের পরে এটা বেশি হয়। পেইন ইউজুয়ালি অকার ডিউরিং ভয়েডিং অর ডেফিকেশন, মানে ডেফিকেশন সময় এটা বেশি আসতে পারে। আদার্স মধ্যে যেমন হচ্ছে কিছু জেনারেল সিম্পটম থাকে, যেমন লো গ্রেড ফিভার থাকে, জেনারেল ম্যালেন্স, অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, হেডেক, এগুলো সাধারণত খুব একটা পাই না, কিন্তু পেশেন্টটা বলে সবসময় গায়ে জ্বর থাকে। আপনি পেলভিক এক্সামিনেশন করবেন তখন দেখবেন যে পেলভিক টেন্ডারনেস আছে। লো গ্রেড ফিভারটা ওরকম হাতে আসে না, বাট পেশেন্ট কমপ্লেইন করে যে সারাক্ষণ জ্বর লাগে। তো কি মেইনলি ফিচারটা কি? লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ফিভার, ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ, ডিসপ্যারিনিয়া, ইরেগুলার ব্লিডিং আফটার ইন্টারকোর্স। এগুলো সাধারণত বলে যে একদম টু দা ফোকাস পয়েন্ট, যেগুলো আপনি চেম্বারে পাবেন। তো পেশেন্ট আপনাকে বলবে কিভাবে? বলবে আমার অনেকদিন ধরে তলপেটে ব্যথা, আর সাদা স্রাব যায়, খুব দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, তলপেটে ব্যথা, প্রস্রাব করতে গেলে ব্যথা আসে, আবার অনেক সময় বলে যে স্বামী সহবাস করতে গেলে ব্যথা আসে। এই টাইপের একটা হিস্ট্রি নিয়ে আসবে। আবার অনেকে পোস্ট কয়টাল ব্লিডিং নিয়েও অনেক সময় আসে। এটা যদিও খুব রেয়ার, কিন্তু আপনারা এটা পেতে পারেন পিআইডি ক্ষেত্রে। তো আমাদের এট ফার্স্ট যেটা নিতে হবে, একটা টোটাল হিস্ট্রি নিতে হবে, হ্যাঁ, ইনক্লুডিং তার পার্সোনাল হিস্ট্রি, সে কিভাবে হাইজিন মেইনটেইন করে, সে মেনস্ট্রুয়েশন সময় কি প্যাড ইউজ করে কিনা। অনেকে আবার দেখা যায় যে পুকুর, নদী, খালি সব জায়গায় গোসল করে। তো এখানে গোসল করলে হয় কি যে ম্যাক্সিমাম মহিলাদের অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন থাকে, তারা পুকুর, নদী, খালি গোসল করে, ওই একজনের ইনফেকশনই ওই বদ্ধ জায়গার পানির ভিতরে থাকে, সেটা আবার আরেকজনের ছড়ায়, এভাবে করে কিন্তু ইনফেকশনটা বেশি ছড়ায়। তো এইভাবে একটা তাদের হাইজিন ইয়ে করবো। অনেকে আবার ওই কাপড় ইউজ করে, স্যানিটারি প্যাড ইউজ করে না। তো এইসব ক্ষেত্রে দেখা যায় তাদের ইনফেকশনটা বেশি। তো আমরা কি করবো? এট ফার্স্ট হচ্ছে একটা হিস্ট্রি নিব, তাকে একটু এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে আমরা একটু তলপেটে হাত দিব। যখন হাত দিব তখন মানে পেশেন্ট পেইন ফিল করবে। হ্যাঁ, পেইন ফিল করলে এটাই আমরা পাবো পেলভিক টেন্ডারনেস। হ্যাঁ, তো আমরা এটা করার পর তাকে কিছু ইনভেস্টিগেশন দিতে পারি। এট ফার্স্ট আমরা যেটা দিই সেটা হচ্ছে যে তাকে একটা আল্ট্রাসাউন্ড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, অথবা আমরা টিভিএস, এই ক্ষেত্রে টিভিএসটা খুব ভালো আসে, এজন্য আমরা টিভিএসটা দিই। তো এট ফার্স্ট আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি দিবেন, এবং তারপর দিবেন কি একটা সিবিসি দিবেন, তারপরে পেশেন্টকে একটা ইউরিন আরএমএ দিবেন, এন্ড তার ওই যে হাই ভ্যাজাইনাল সোয়াব কালচার সেনসিটিভিটি আমরা দিই। হাই ভ্যাজাইনাল সোয়াব ফর কালচার সেনসিটিভিটি অনেক সময় গ্রাম স্টেনিও করতে দিই। তো এই কয়টা টেস্ট করলে মোটামুটি ওরা আপনাকে একটা আউটলাইন দিবে, তো আপনি কনফার্ম হবেন মোটামুটি এটা পিআইডি। তো আমরা এবার ম্যানেজমেন্ট কি করব? হ্যাঁ, ম্যানেজমেন্ট করব আমরা, যেটা আমরা এটা সাধারণত দুই ধরনের ম্যানেজমেন্ট হয়। একটা ইনপেশেন্ট ম্যানেজমেন্ট, একটা আউটপেশেন্ট ম্যানেজমেন্ট। ইনপেশেন্ট ম্যানেজমেন্ট এখন সাধারণত হয় না, এটা অনেক আগে যখন এটা পেলভিক ইনফ্লামেটরি পিআইডি থেকে পেলভিক অ্যাবসেস হয়ে যায়। হ্যাঁ, তো ওই সব ক্ষেত্রে অনেক আগে পাওয়া যেত, তখন হসপিটালে অ্যাডমিট করা লাগতো, তখন এই পেশেন্ট গুলোকে আমরা ওইভাবে সার্জিক্যালও ট্রিটমেন্ট করা লাগতো না। কিন্তু এখন এগুলো অনেক উন্নত চিকিৎসার কারণে আমরা আউটডোরে এগুলো ম্যানেজমেন্ট করে ফেলি। তো ম্যানেজমেন্টে আমরা কি থাকবে, যেহেতু বলছি আগে এটা একটা মিক্সড ইনফেকশন থাকে, সো আমাদের ট্রিটমেন্টও হবে মিক্সড। যেমন একটা ব্রড একটা স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা দিব, যেটা হচ্ছে পুরোটা কভার করবে, প্লাস অ্যাটিপিক্যাল অর্গানিজমকে কিছু কভার করবে, কিছু অ্যানারোবিক অর্গানিজম সেটাকেও কভার করবে। সেই হিসাবে আমরা একটা ট্রিটমেন্ট এটা দিয়ে থাকি। এটা দেখানো হচ্ছে যে ইনপেশেন্ট ম্যানেজমেন্ট, এটা আসলে আমাদের দরকার নাই। যেটা আমাদের মেইন ডিফারেন্স সেটা হচ্ছে যে আউটপেশেন্ট ম্যানেজমেন্টটা। আউটপেশেন্ট ম্যানেজমেন্টে আপনি যখন মোটামুটি সিওর হবেন যে না এটা পিআইডি। তো আরেকটা কথা বলি, আপনি তো হাই ভ্যাজাইনাল সোফার কালচার সেনসিটিভিটি পাঠালেন, ওরা একদম ডিটেক্টিভ বলে দেয় যেটা গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ, কোন ধরনের মানে কোন ধরনের অর্গানিজম, ফাঙ্গাল নাকি ব্যাকটেরিয়াল সব বলে দেয়। আবার অনেক সময় ওইখানে নাও আসতে পারে, শুধুমাত্র আপনি আল্ট্রাসোনোগ্রাফিতে একটু কালেকশন পেলেন। তো ওটাতেও আপনি একটু ফাইন্ডিং মানে বুঝতে পারেন, যদি একটু পেলভিক কালেকশন থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে না এটা পিআইডি দিকে, কারণ কালেকশন থাকা মানেই কিছু ইনফেকশন আছে ওখানে। হ্যাঁ, তো আমাদের প্রথম ফার্স্ট ট্রিটমেন্ট আমরা কি দিব? আমরা দিব সেফালোস্পোরিন থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা আমরা সেফটিডিএস সেফিজিন নামে আমরা পাই। সেফটিডিএস ওটা 400 আর কি, ওটা বিডি করে দিবেন আপনি 14 দিন। তারপর মেট্রোনিডাজল ওইটা 500 মিলিগ্রাম হলে বিডি, অথবা যদি 400 মিলিগ্রাম দেন তাহলে টিডিএস দিবেন 14 দিন, সাথে ডক্সিসাইক্লিন দিবেন 100 মিলিগ্রাম, ওটা বিডি করে 14 দিন। সাথে তার সিম্পটোমেটিক যদি পেটে ব্যথা থাকে তখন আমরা এই যে অ্যালজিন দিতে পারি বা নাপা দিতে পারি, সাথে একটা পিপিআই দিলাম। মোটামুটি এটাই আউটডোর ম্যানেজমেন্ট পিআইডি। এটার দরকার নাই। এবার আমরা একটা সিনারিওতে আসি। A 23-year-old sexually active woman presents with 5 days history of lower abdominal pain, fever, foul smelling vaginal discharge, dyspareunia and on examination she has cervical motion tenderness and bilateral adnexal tenderness. What is the diagnosis? আপু ডায়াগনোসিসটা একটু বলেন, এইমাত্র পড়াইলাম, এটা কি বুঝতে পারা যায় ডায়াগনোসিসটা?
জি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। হ্যাঁ, এটা কিভাবে বললাম দেখেন, আপনি এখানে অ্যানালাইসিস করেন। এখানে তার সিম্পটমটা দেখেন। সিম্পটম আছে তার হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ফিভার। ফিভার এরকম বলবে না, বলবে যে গায়ে জ্বর জ্বর লাগে। তাহলে তলপেটে ব্যথা, গায়ে জ্বর জ্বর লাগা, তারপর হচ্ছে তার দুর্গন্ধযুক্ত সাদা সাপ যাওয়া। হ্যাঁ, তিনটাতেই মোটামুটি আপনি ওই পিআইডি দিকে চলে যাবেন। তারপরে অ্যাসোসিয়েটেড তার সহবাসের সময় ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। ইরেগুলার ব্লিডিং থাকতেও পারে, নাও থাকতে পারে। এই দুটো অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, তো এটা গেল সিম্পটম। এবার সাইন আমরা কি পাবো? তিনটা সাইন পাবো। তিনটা সাইন পেলে আপনি মোটামুটি এটা কনফার্ম যে পিআইডি। পিআইডি কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস, নট আপনি যে একেবারে ইনভেস্টিগেশন করে পাবেন সেরকম না। দেখুন ইনভেস্টিগেশন আপনি কিছুই পেলেন না, নরমাল নরমাল ফাইন্ড। বাট আপনি ক্লিনিক্যালি তাকে ডায়াগনোসিস করতে পারবেন যেটা পিআইডি। কিরকম? lower abdominal tenderness, cervical motion tenderness and bilateral adnexal tenderness. 3 tenderness define PID. lower abdominal tenderness, cervical motion tenderness, adnexal tenderness. এই তিনটা হলেই আমরা মোটামুটি কনফার্ম, আমাদের কোনো কিছু ইনভেস্টিগেশন দরকার নাই। ঠিক আছে? তো এখানে বলছে যদি আপনি সেফিকদিন না দিতে চান সেক্ষেত্রে ওই যে সেপ্টাইজন 5 মিলিগ্রাম আইএম সিঙ্গেল ডোজ দিয়ে দিতে পারেন। তারপর ডক্সিসাইক্লিন 14 দিন, মেট্রোনিডাল 14 দিন। এরপরে আবার তার পার্টনারকেও সেম ট্রিটমেন্ট দিতে হবে। পার্টনারকে আমরা সাধারণত যেটা দিই আউটডোরে এত কিছু ট্রিটমেন্ট পার্টনারকে দেই না, শুধুমাত্র অ্যানারোবিক কভারেজটা দিই। আমরা সেকনি ডিএস নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, ওটাতে বলি ওটা মাত্র একটা ট্যাবলেট। এখন এই ধরনের ট্রিটমেন্টে যদি আমরা বলি যে আপনার হাজবেন্ডকে সেম ট্রিটমেন্ট করবেন, তখন সবাই ভাববে কি আপনাকে পাগল, কি রে ডাক্তার রোগ হয়েছে ওয়াইফের, হাজবেন্ডের 14 দিন ধরে ট্রিটমেন্ট। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ওটা দেই না। আমরা হাজবেন্ডকে শুধু একটা অ্যানারোবিক কভারেজে সেকনি ডিএস একটা ট্যাবলেট একবারে খাই এবং যতদিন ওনার রোগটা ভালো না হবে ততদিন ওনারা ইন্টারকোর্স করবেন আর কি। ঠিক আছে? তারপর আপনি 3 দিন পরে আবার পেশেন্টের মানে আউটকামটা কি হলো, তার ব্যথা কি কমলো কি কমলো না সেই ধরনের একটা আউটপুট নেবেন। এবার সিনারিও 2 আমরা একটু দেখি। এটা কি? এটা আপু হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে azithromycin 1 গ্রাম at day 1 and day 8 2 dose is alternative, এটা কিভাবে দিব? এটা আপু যদি কোনো প্রেগন্যান্ট পেশেন্ট আসে আপনাকে, আপনি তো প্রেগন্যান্ট পেশেন্ট আসলে আপনি তো সাধারণত ওই ডক্সিসাইক্লিন বা ওইগুলো আপনি দিতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এটা আপনি অ্যাজিথ্রোমাইসিন দিতে পারেন। এখানে পেছনে আমাদের একটা স্লাইড ছিল, এই যে প্রেগন্যান্সিতে আমরা ডক্সিসাইক্লিনটা দেই না, সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন দেই। হ্যাঁ, এই জন্য প্রেগন্যান্সিতে পিআইডি খুব কমই পাওয়া যায়। দেখা যায় পিআইডি হ্যাঁ এটা কি day 1 আর day 8 এ দিব? হ্যাঁ ডে 1 এ দিলে ডে 8 এ আরেকটা দিবেন আপনি। ওকে থ্যাংক ইউ। সিনারিও 2 এ আসি আমরা। 26 ইয়ার ওল্ড উইমেন প্রেজেন্টস উইথ সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এবং এটা স্কিপ করে গেছি কেন আমি? সাধারণত পিআইডি যারা অনেক বেশি ট্রিটমেন্ট নিতে আসে তারা আপনার প্রেগন্যান্সি খুব বেশি একটা নিয়ে আসে না। প্রেগন্যান্সিতে পিআইডি খুব কম পাওয়া যায়। প্রেগন্যান্সিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, তো আপনি যেটা ট্রিটমেন্ট করতে পারেন লোকাল ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্ট দিবেন। এটা 26 year old woman presents with severe lower abdominal pain, high grade fever, vomiting, foul vaginal discharge and dyspareunia for 4 days. She looks toxic, has marked cervical motion tenderness, bilateral adnexal tenderness and guarding মানে মাসেল গার্ড আছে তার। তো WBC count হচ্ছে 18,000 per cubic millimeter mercury and CRP mark raised, pregnancy test negative, TBS shows a 6 cm tubular abscess. এটা ডায়াগনোসিস হতে পারে। হ্যালো, আপনারা কেউ একটু বলেন কি হতে পারে আপু ডায়াগনোসিসটা? এটা দেখেন হাই গ্রেড ফিভার। হ্যাঁ, এটা হাই গ্রেড ফিভার। পিআইডি তে হ্যাঁ পিআইডি ঠিক আছে, আপনি বলছেন আমরা হ্যাঁ এই যে একটা ভাই বলছে পেলভিক অ্যাবসেস। ঠিক আছে, তো আমরা এখানে পিআইডি বলবো না, এটা পেলভিক অ্যাবসেস বলবো। এটার কজ হতে পারে পিআইডি, এটা অ্যাকুট পিআইডি। ঠিক আছে, মানে অ্যাকুট পিআইডি কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি পেলভিক অ্যাবসেস ডি টু পিআইডি। ঠিক আছে, এটা হাই গ্রেড ফিভার হয়ে অনেক দিন ধরে তার লং টার্ম একটু একটু করে ইনফেকশন হতে 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 তার একটা মানে ওভারিতে মানে ওই কালেকশন জমতে 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 ওখানে ইনফেকশন হতে একদম অ্যাবসেস হয়ে গেছে। যখন অ্যাবসেস হচ্ছে তখন সেটা হাই গ্রেড ফিভার, আপনি হাই গ্রেড হিসেবে এটা দেখা দিচ্ছে, যার কারণে এটা সবকিছু সিভিয়ার। মানে জ্বরটাও বেশি, তার টেন্ডারনেসটা অনেক বেশি মার্ক, তার মাসেল গার্ড আছে, মানে এটা অ্যাকুট একটা কন্ডিশন। তো ডায়াগনোসিসটা সিভিয়ার পিআইডি। সিভিয়ার ঠিক বলাটা কিরকম? অ্যাকুট পিআইডি উইথ টিউবোরিয়ান অ্যাবসেস, যেটাকে আমরা গ্রসি পেলভিক অ্যাবসেস হিসেবে বলতে পারি। ঠিক আছে, ওখানে আপনি তলপেটে যখন হাত দিবেন তখন আপনি হাতই দিতে পারবেন না। পেশেন্টের এত গায়ে জ্বর, তলপেটে হাত দিলে পেশেন্ট লাফ দিয়ে উঠতেছে, শক্ত একদম একটা পেট, এটা দেখে মোটামুটি বোঝা যায়। তবে আমাদের দেশে এই ধরনের কেস একেবারেই রেয়ার। মানে এখন আমি আমার পুরো হসপিটালে এত বছরে একটাও পেলভিক অ্যাবসেস খুব বেশি দেখি নাই। তো এটা ম্যানেজমেন্ট এটাই সাধারণত যেহেতু একটা ইমিডিয়েট মানে খুবই একটা এমার্জেন্সি কন্ডিশন, সো অবশ্যই আপনাকে ইমিডিয়েট হসপিটাল অ্যাডমিশন করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার ইনপেশেন্ট ট্রিটমেন্ট লাগে। তো ইনপেশেন্ট ট্রিটমেন্টটা কি? ইনপেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আমাদের সেপ্টাইজন স্টার্ট করতে হবে। আমরা সেপ্টাইজন দিব কতদিনের জন্য? 3 দিন। 3 দিন অ্যাটলিস্ট আমরা হসপিটাল রাখবো। 3 দিন আমরা সেপ্টাইজন দিব, দেওয়ার পরে সেপ্টাইজন প্লাস ডক্সিসাইক্লিন প্লাস মেট্রোনিডাল 3 দিনই আমরা এটা চালাবো। ঠিক আছে, 3 দিনই চালাবো আইভি। ডক্সিসাইক্লিন তো সাধারণত ওরাল, সেপ্টাইজন মেট্রোনিডাল এটা আমরা আইভি চালাবো, ডক্সিসাইক্লিন ওরাল। এটা 3 দিন চালানোর পরে 3 দিন পরে আমরা তার ফলো আপ করব। যদি দেখি যে পেশেন্ট ইমপ্রুভ হয়েছে তখন আমরা এই সেপ্টাইজনকে তখন আমরা ওরালে নিয়ে যাব, সেফিকদিন, ডক্সিসাইক্লিন, মেট্রোনিডাল। যদি পেশেন্ট ইমপ্রুভ করে তখন আমরা তাকে ওরাল ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি তাকে রেফার আউটপেশেন্ট ম্যানেজমেন্ট দিতে পারি। বাট যদি দেখি যে না ইমপ্রুভমেন্ট হচ্ছে না, হ্যাঁ 3 দিন পরও, তখন কিন্তু এটা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাবে। তখন আমরা দেখা যাবে যে ওপেন করতে হবে, মানে পেটুনিয়াল টয়লেটিং করতে হবে বা যাই করা লাগে সেটা হচ্ছে 3 দিন পরে আপনার ফলো আপের পরে বোঝা যাবে। তো এটার সাধারণত কমপ্লিকেশন কি আসতে পারে? কমপ্লিকেশন আসতে পারে পেলভিক এন্ড জেনারেলাইজড পেরিটোনাইটিস, পেলভিক অ্যাবসেস, স্ট্রিকচার্স, ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন, একটু প্রেগন্যান্সি, স্টেরিলিটি ডিউ টু অক্লুশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, অ্যাডহেশন, ক্রনিক পেলভিক পেইন। আমাদের এখানে সাধারণত পিআইডি হয়ে ক্রনিক পেলভিক পেইন নিয়ে আসে বেসিক্যালি অনেক পেশেন্ট যারা আসে। তো ব্যাকটেরিয়ামিয়া উইথ সেপ্টিক শক, এটা একটু রেয়ার। থ্রম্বোফ্লেবাইটিস উইথ পসিবল এম্বুলেশন, এটা তো ভেরি ভেরি রেয়ার। তো এটাই মোটামুটি আজকের পিআইডি টপিকস মোটামুটি এখানে শেষ। তো আমরা এরপরে হচ্ছে নেক্সট টপিকসে যাব। তো আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকসটা যাই। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। হ্যালো হ্যালো, আচ্ছা আমরা এরপরের টপিকটা হচ্ছে আমাদের ইউটেরাইন ফাইব্রয়েড। হ্যাঁ, তো ফাইব্রয়েডটা কি? ইউটেরাইন ফাইব্রয়েড ইজ এ লিওমায়োমা টিউমার ফ্রম স্মুথ মাসল দ্যাট অরিজিনেটস ফ্রম দ্য স্মুথ মাসল লেয়ার অফ দ্য ইউটেরাস। মানে মায়োমেট্রিয়াম থেকে এটা একটা স্মুথ মাসল সেলসের একটা টিউমার, এটা একটা বিনাইন টিউমার ইউটেরাসে। হ্যাঁ, কজ হচ্ছে মেইনলি আননোন, বাট ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, জেনেটিক অল্টারেশন থাকতে পারে, হরমোনাল চেঞ্জ ইজ ভেরি ভেরি রেয়ার। Risk factor: increasing age, early menarche, nulliparity, obesity, increased BMI, polycystic ovarian syndrome, hyperestrogenic state, black women দের বেশি হয়, high fat diet and family history থাকতে পারে।
সাধারণত 30 থেকে 40 বছর বয়সে আমাদের দেশে বেশি কমন আর কি ফাইব্রয়েড। এটা ফাইব্রয়েডের কয়েকটা টাইপ আছে, মেইনলি হচ্ছে 3টা মেজর টাইপ। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইনলি ইন্ট্রামুরাল, যেটা বেশি হয় সাধারণত মাসেলস এর ভিতরে যেটা থাকে ইউটেরাসে, ওইটাকে বলে ইন্ট্রামুরাল, টোটালটাই মাসেলস এর ভিতরে। আর একটা আছে সাবসেরোসাল, যেটা হচ্ছে বাইরে যে ইউটেরাসের যে সেরোসা তার নিচে মানে বাইরের দিকে, সাবসেরোসাল। আর সাবমিউকোজাল যেটা হচ্ছে একদম ভিতরে ক্যাভিটির ভিতরে, জাস্ট এন্ডোমেট্রিয়াম লাইনিং এর নিচে, সাবমিউকোজাল। ইন্ট্রামুরাল, সাবসেরোসাল, সাবমিউকোসাল। ইন্ট্রামুরাল ভিতরে, সাবসেরোসালটা বাইরে, সাবমিউকোসালটা ভেতরে। 3 টাইপের পাওয়া যায়, এই যে এখানে দেখা যায় ভালো। হ্যাঁ, এটা দেখেন এই যে বাইরের যে লেয়ার, হ্যাঁ, এই লেয়ারের কাছাকাছি এটা হচ্ছে, এটা তো আবার এই বডির সাথে কানেক্টেড না, এটা বাদ, কানেকশন চলে গেছে। যেটা এই যে সাবসেরোসাল মানে সেরোসার নিচেই যেটা সেরোসাল, সাবসেরোসাল। আর এটা হচ্ছে ইন্ট্রামুরাল, মাসেলস এর ভিতরে। আর এটা হচ্ছে জাস্ট এন্ডোমেট্রিয়াম লাইনিং এর নিচে, সাবমিউকোজাল। মেইনলি 3টায়, আদার্স আরো আছে, এই যেমন পেরাঙ্কুলেটেড, এটা একটু বাইরে, এগুলো হচ্ছে মাইনর বাকি যেগুলা, কিন্তু মেইনলি হচ্ছে 3টা, একটা দুইটা তিনটা, 3টা টাইপ আর কি। এই যে এই অনুযায়ী এগুলা বিভিন্ন জায়গায় থাকতে পারে, সার্ভাইকাল মানে সাইট অনুযায়ী। তো এইগুলো কিছু কমপ্লিকেশন হয়, মানে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। ফাইব্রয়েডটা আলটিমেটলি আনট্রিটেড থাকলে কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এগুলো যারা রিটেন পরীক্ষা দিবেন ওদের জন্য দরকার, কি কি ডিজেনারেশন হয়, বা কেসে যারা পরীক্ষা টরীক্ষা দিবেন এনসিপিএস, এফসিপিএস, এমএস, ওদের জন্য দরকার এগুলা কি ধরনের ডিজেনারেশন হয়। হাইলিন ডিজেনারেশন হয়, সিস্টিক ডিজেনারেশন, ক্যালসিফিকেশন, ফ্যাটি ডিজেনারেশন, রেড ডিজেনারেশন, সেপটিক ডিজেনারেশন। আর কি কি প্রবলেম হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাট্রফি হতে পারে, নেক্রোসিস হতে পারে, ভাস্কুলার চেঞ্জ, সার্কোমাটাস চেঞ্জ, এগুলো মানে কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, তো আমরা ক্লিনিক্যাল ফিচার্স কি পাবো, সাধারণত ফাইব্রয়েডে 75% অ্যাসিমটোমেটিক থাকে, বাকি 25% আপনার কাছে সিমটম নিয়ে আসবে, এবং তার মধ্যে 30% আসবে হচ্ছে মেনোরেজিয়া, 30% আসবে হচ্ছে ইনফার্টিলিটি, বাকি যে 40% তারা আসবে অন্য অন্য মানে প্রবলেম নিয়ে, যেমন মেট্রোরেজিয়া, ডিসমেনোরিয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা লাম, প্রেশার সিমটম নিয়ে আসতে পারে, ড্র্যাগিং পেইন নিয়ে আসতে পারে, রিকারেন্ট প্রেগনেন্সি লস নিয়ে আসতে পারে, বাকি 40%। তো আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে প্রথমে কি পেতে পারি, একটা ফার্ম টু হার্ড লাইক একটা ফিলিং আসবে তার অ্যাবডোমেনে, যেটা একটা আপনি লাম্পের মতো পাবেন, ফার্ম টু হার্ড, এবং লাম্পের মার্জিনটা আপনি ওয়েল ডিফাইন্ড পাবেন। এটা হচ্ছে মোবাইল থাকবে, নডুলার মতো থাকবে। এটা আপনার কোনো আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স থাকবে না, এটা সাইড টু সাইড মুভ করবে, বাট অ্যাবভ ডাউনওয়ার্ড মুভ করবে না। পারকাশন নোট ডাল থাকবে। আর বাইমিনাল এক্সামিনেশন করলে আপনি বুঝবেন ইউটেরাসটা বাল্কি, আপনি ইউটেরাস বাল্কি পাবেন। এবং এটা সাধারণত বোঝা যায় যে এটা কি অ্যাডনেক্সাল অরিজিন না ইউটেরাস থেকে অরিজিন। এটার মেইন ডিফারেন্সিয়াল পয়েন্টটা থাকবে হচ্ছে গ্রুপ। আপনি কোনো সেপারেটলি গ্রুপ পাবেন না, যখনই গ্রুপটা পাবেন না তখনই ভাববেন যে এটা ইউটেরাসের টিউমার, মানে দ্যাট মিন্স এটা ফাইব্রয়েড। আর যদি গ্রুপ পান তাহলে সেটা ওভারি মানে অ্যাডনেক্সাল থেকে উঠছে। এটা হচ্ছে আপনি যদি সার্ভিক্সটা যদি পারভাজানালি সার্ভিক্সটা মুভ করেন, তখন অ্যাবডোমেনে দেখবেন যে আপনার হাতটা, যে হাতটা বা হাতটা অ্যাবডোমেনে থাকবে ওইটা হচ্ছে মুভ করতেছে। যখনই দেখবেন যে সার্ভিক মুভ করার সাথে সাথে অ্যাবডোমেনের আপনার বা হাত মানে ওইখানকার ওইটা মুভ করতেছে, তখন বুঝবেন যে না এটা মানে ফাইব্রয়েডের জন্য ইউটেরাসটা বাল্কি। তো ফাইব্রয়েড এবং অ্যাডেনোমাইসিস দুইটাই খুব কাছাকাছি, ডিফারেন্সিয়েটিং অল্প কিছু পয়েন্ট আছে। ডায়াগনোসিস হচ্ছে প্রথমে আমরা তাহলে তার হিস্ট্রি নিলাম, তার এক্সামিনেশন করলাম, এক্সামিনেশনের পরে আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন দিব। ইনভেস্টিগেশনের মধ্যে প্রথম ইনভেস্টিগেশনটাই হবে তার আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন অথবা টিভিএস। এই যে কোনো দুইটার একটা করলেই আমাদের জন্য এনাফ, আর বাকিগুলো আমরা সাধারণত দেই না, এগুলো রিটেনের জন্য লাগে। তো অ্যাসিমটোমেটিক ফাইব্রয়েড যদি আপনি পান, সাপোজ একটা পেশেন্ট আসছে অন্য প্রবলেম নিয়ে, ইউরিন মানে ইউরিনের প্রবলেম নিয়ে, আপনি ইউরিনারি আল্ট্রাসাউন্ড করলেন, তখন আপনি একটা দেখলেন ফাইব্রয়েড, দ্যাট ইজ ইনসিডেন্টাল ফাইন্ডিং, আপনি ইনসিডেন্টালি পেলেন ফাইব্রয়েড। সেক্ষেত্রে আপনার ওই ফাইব্রয়েডটা হাত দেওয়ার কোনো দরকার নাই, কোনো ট্রিটমেন্টের দরকার নাই, যেহেতু পেশেন্ট ওইটা নিয়ে কোনো কমপ্লেনই করেনি। যদি পেশেন্ট কমপ্লেন করে দেন আপনি ট্রিটমেন্ট করবেন। এবার সিমটোমেটিক ফাইব্রয়েডে আমরা কি ট্রিটমেন্ট করব, কিভাবে করব, সে কি কমপ্লেন নিয়ে আসছে। ফাইব্রয়েডের সাধারণত দুই ধরনের কমপ্লেন নিয়ে আসে। হ্যাঁ, একজন আসে হচ্ছে যে মেনোরেজিয়া,
মেনোরেজিয়া এই টাইপের ট্রিটমেন্ট নিয়ে আসবে, কমপ্লেন নিয়ে আসবে। আর এক ধরনের ট্রিটমেন্ট আসবে ইনফার্টিলিটি। সাধারণত ফাইব্রয়েডে এই দুইটা কমন প্রবলেম নিয়ে আসে, তো আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব যে প্রবলেম নিয়ে আসছে ওই প্রবলেম অনুযায়ী। এবার মেডিকেশন কিছু আছে। এখন আমাদের আসলে ফাইব্রয়েডের দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন আপনাকে দেখতে হবে আপনার পেশেন্ট কোনটা, এটা কি মেডিকেল ট্রিটমেন্ট আপনি দিবেন না সার্জিক্যাল। যদি সার্জিক্যাল লাগে সেক্ষেত্রে তো আপনি রিফার করবেন, আর যদি মেডিকেল লাগে মেডিকেলের ক্ষেত্রেও আপনি দিতে পারবেন। তবে আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরা সাধারণত জিপি প্র্যাকটিসে যেটা দেই সেটা হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। হ্যাঁ, এটা হচ্ছে ইউলিরয়েড নামে পাওয়া যায়, ইউলিরয়েড 5 mg। ওইটা ডেইলি একটা করে 3 মাস আপনি দিবেন। এটাই। আরো অনেক ট্রিটমেন্ট আছে, মিফেপ্রিস্টন দেওয়া যায়, বাট মিফেপ্রিস্টনের অনেক সাইড এফেক্ট আছে যার কারণে আমরা মিফেপ্রিস্টনটা দেই না। তো ইউলিপ্রিস্টাল অ্যাসিডটা কি কাজ করবে? এটা করবে হচ্ছে যে আপনার একদিকে এটা ট্রিটমেন্ট আছে, এটা পরে যাই আমরা। তো এটা কি করবে, ইলিউরাইডটা কি করবে, এটা হচ্ছে যে আপনার যে ফাইব্রয়েডের যে সাইজটা আস্তে আস্তে কমাবে, প্লাস হচ্ছে ও অ্যামোনেরিয়া করে। তো 3 মাস যদি আপনার অ্যামোনেরিয়া করে, তো সেক্ষেত্রে তার যে মেনোরেজিয়া প্রবলেম নিয়ে আসছিল, তার মেনোরেজিয়া এটাও মানে ব্লিডিংটাও বন্ধ হয়ে গেল, তার সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হলো। অথবা তার টিউমারটা যদি অনেক বেশি বড় থাকে সেটাও সাইজটা ছোট হয়ে গেল, আপনি যদি অপারেশন করেন পরবর্তীতে, তাহলে অপারেশনে এটা হেল্প হবে। তো আমরা কি ট্রিটমেন্ট করব, সে যদি মেনোরেজিয়া নিয়ে আসে, তো আমরা অ্যাট ফার্স্টে দিব তাকে প্রথমেই ট্র্যাক্সিল দেবো 500 মিলিগ্রাম করে টিডিএস। তারপরে তাকে হচ্ছে ট্র্যাক্সিল দেওয়ার পরে তাকে একটা মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট দিতে পারি 5 থেকে 10 দিন বিডি করে 10 মিলিগ্রাম। তারপরে সাথে তার ইলিরয়েড 5 mg 101 করে 3 মাস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট। এখানে ফাইব্রয়েড আর অ্যাডেনোমাইসিসের কিছু পার্থক্য। আপনি কি ফাইব্রয়েড না অ্যাডেনোমাইসিস কিভাবে ডায়াগনোসিস করবেন? দুটাতেই প্রোগ্রেসিভ মেনোরেজিয়া থাকে, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া প্লাস লাম্প, আর এটা হচ্ছে একটু লাম্পি ফিলিং আর কি। প্রোগ্রেসিভ মেনোরেজিয়া প্লাস লাম্প প্লাস নো ডিসমেনোরিয়া, এরকম হলে কেসটা হবে ফাইব্রয়েডের দিকে। আর যদি প্রোগ্রেসিভ মেনোরেজিয়া প্লাস লাম্প প্লাস ডিসমেনোরিয়া থাকে সেক্ষেত্রে এটা অ্যাডেনোমাইসিস। তাহলে এটা ফাইব্রয়েড আর অ্যাডেনোমাইসিসের পার্থক্য মেইনলি হচ্ছে ডিসমেনোরিয়া। এখন ডিসমেনোরিয়া পার্থক্য যে এটা অ্যাডেনোমাইসিস সবসময় এটা বলতে পারবে না, কারণ যদি লার্জ ফাইব্রয়েড হয় সেক্ষেত্রে তার ডিসমেনোরিয়া হতে পারে। হ্যাঁ, লার্জ ফাইব্রয়েডের ক্ষেত্রে। ও আরেকটা কোশ্চেন এখানে লেখা আছে যে প্রোগ্রেসিভ মেনোরেজিয়াটা কি, হোয়াট ডু মিন বাই প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। এটা একটা সাধারণত আপনাদের ইয়েতে কোশ্চেন আছে, কেসের ক্ষেত্রে ম্যাডামরা ধরবে যে তুমি যে বললা তোমার পেশেন্টের প্রোগ্রেসিভ মেনোরেজিয়া এটা কি। প্রোগ্রেসিভ মেনোরেজিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্টের মানে অ্যাজ ইউজুয়াল তার 5 দিন মেনস্ট্রুয়েশন হতো আগে, এখন দেখা যায় তার 8 থেকে 10 দিন মেনস্ট্রুয়েশন থাকে। আগে তার একদম রেগুলার 5 দিন ছিল, এখন 8 থেকে 10 দিন হচ্ছে। তারপর আগে তার দেখা যায় 5 দিনে তার 5টা প্যাড ইউজ হয়ে যেত, এখন তার দিনে 3টা বা 4টা করে প্যাড ইউজ করা লাগতেছে। হ্যাঁ, তো মানে পার সাইকেলে তার এরকম 15-20টা প্যাড লাগতেছে। তো এটাই বলা হয় আস্তে আস্তে বাড়তেছে। যেমন প্রথমে ছিল 5 দিন, তারপর হলো 7 থেকে 8 দিন, তারপর হলো 8 থেকে 10 দিন, এরকম করে বাড়তেছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে এই ধরনের কন্ডিশনকে আমরা বলবো প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, যে ধীরে ধীরে ডিউরেশনটাও বাড়বে, অ্যামাউন্টটাও বাড়বে। ইনভেস্টিগেশন কি করবো, ইনভেস্টিগেশন সিবিসি, একটা টিএসএস, একটা টিবিএস, ইউরিনারিমিটা সাধারণত দেই না যদি মেনোরেজিয়া কমপ্লেন নিয়ে আসে, সাধারণত এই 3টা ট্রিটমেন্টে দিই। তবে ইউরিনারিমি দেই কারণ পেশেন্ট বলে যে আমার তলপেটে ব্যথা, অনেক সময় অ্যাসোসিয়েটেড তার ইউরিনারি ইনফেকশন থাকতে পারে, সেক্ষেত্রে এটা দিতে পারি। তো এট ফার্স্ট এই ধরনের পেশেন্ট আমরা আসলে কি করবো, আমরা ব্লিডিংটা কন্ট্রোল করবো, যে মেনোরেজিয়া ট্রিটমেন্ট আমরা বললাম, যেটা মেনোরেজিয়া ট্রিটমেন্ট দিব, তারপরে আমরা ইলিপ্রিস্টাল অ্যাসিটেট দিব, এই যে ইলিরয়েড 5 মিলিগ্রাম 101 করে ডেইলি 3 মাস। আপনারা শুধু 3 মাসের এক সাইকেলই দেন, যদি দেখেন যে 3 মাস পরে তার ইমপ্রুভমেন্ট হয়নি, তখন রেফার টু স্পেশালিস্ট। এবার আমরা আরেকটা সিনারিও দেখি। 38-year-old multiparous woman presents with progressively heavy menstrual bleeding for 8 months, passes of clots and fatigue. On examination, uterus is bulky, irregular, 14 weeks size, non-tender, hemoglobin 8.5 gram per dl. What is the diagnosis and what is the management? এটা কি আসছে, progressive heavy menstrual bleeding, passes of clot, fatigue. এটা নো ডিসমেনোরিয়া, এটা ডায়াগনোসিসটা কি? ডায়াগনোসিস ফাইব্রয়েড এবং সাথে ফাইব্রয়েড, অ্যানিমিয়া। সাথে মডারেট অ্যানিমিয়া। ডায়াগনোসিস সুন্দর হয়েছে আপু। তাহলে আপনি এটা ফলো করছেন, হিমোগ্লোবিন 8.5, তার মানে আমাদের একটা আয়রন দিতে হবে তাকে। হ্যাঁ, এই দেখেন আয়রন সাপ্লিমেন্টারি আমরা দিয়ে দিলাম, তার এনিমিয়া আছে, আমাদের এনিমিয়া কারেকশন করতে হবে। তো আরেকটা সিনারিও দেখি। 32-year-old nulliparous woman complains of infertility for 3 years and heavy menstruation. TBS shows 3 cm submucosal fibroid distorting endometrial cavity. What is the diagnosis and best treatment option? এটা একটু সুন্দর কোশ্চেন আপু। ডায়াগনোসিসটা কি এখানে লেখাই আছে, মানে মানে সাবমিউকোসাল ফাইব্রয়েড লেখা আছে। লেখাই আছে। TBS এ আপনি হচ্ছে পেয়েছেন যে সাবমিউকোসাল ফাইব্রয়েড। তো এটা ট্রিটমেন্টটা কি আপু একটু অনুমান করে বলতে পারবেন কেউ? ইনফার্টিলিটি নিয়ে আসছে পেশেন্ট। ট্যাবলেট ট্যাক্সিল দিব। হ্যাঁ, ইয়েস। আর ফাইব্রয়েডের জন্য হচ্ছে ট্যাবলেট ইউরিলয়েড 5 mg বিডি 3 মান্থ। আপনার কতটা সুন্দর আছে, মানে আপনার ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্ল্যান কি? ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হ্যাঁ হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি ট্রিটমেন্ট দিব? মায়োমেক্টমি। হ্যাঁ, একটা ভাইয়া বলছেন। ঠিক আছে, ভাইয়ার আন্দাজ ঠিক। কারণ এখানে উনি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা নিয়ে মানে কমপ্লেইনটা নিয়ে আসছে, এটা কিন্তু বেসিক্যালি আপনার সাবমিউকোসাল ফাইব্রয়েডের কারণেই আপনার ইনফার্টিলিটি। দেখেন এখানে লেখা আছে ডিস্টর্টিং এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, তার মানে তার ইমপ্লান্টেশন হচ্ছে না। ইমপ্লান্টেশন হচ্ছে না, ইভেন এই কারণে দেখা যায় যে তার স্পার্মও ঠিক করে যাচ্ছে না, তার ফার্টিলাইজেশন হচ্ছে না। এই কারণেই ওরা ইনফার্টিলিটি ডেভেলপ করছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাকুট হেভি মেনস্ট্রুয়েশনের ম্যানেজমেন্ট দেওয়ার পরে তাকে সাধারণত আমরা অপশন দিব যে আপনি মায়োমেক্টমি করবেন। ঠিক আছে, এখানে হিস্টেক্টমি লেখা আছে, জাস্ট একটা অপশন, বাট নট হিস্টেক্টমি। যেহেতু তার 3 বছর ইনফার্টিলিটি, 32 ইয়ার্স বয়স, আমরা এই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট অপশন আমাদের একটাই মায়োমেক্টমি। যেহেতু সাবমিউকোসাল ফাইব্রয়েডটা ইনফার্টিলিটি বেশি করে, সাবসেরোসালটা কিন্তু এটা করে না। তো আরো ট্রিটমেন্ট অপশন আছে, ইটারনারি এম্বোলাইজেশন, ইটারনারি লাইগেশন, বাট এগুলো আমাদের দেশে আমরা এগুলো খুব বেশি একটা করি না। আমরা যেটা করি মায়োমেক্টমি।
কমপ্লিকেশন কি আসতে পারে? কমপ্লিকেশন ফাইব্রয়েডের মেনোরেজিয়া আসতে পারে, মেনোরেজিয়া, অ্যাবডোমিনাল পেইন, প্রিম্যাচুর বার্থ, যদি ওই অবস্থায় সে প্রেগন্যান্ট হয় আর কি, প্রিম্যাচুর বার্থ হতে পারে, লিভার প্রবলেম হতে পারে, মিসক্যারেজ হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, লিওমায়োসার্কোমা, যদিও খুব রেয়ার একেবারে। টুইস্টিং অফ দ্য ফাইব্রয়েড সাধারণত এটা ওই যে আপনি পেনাকুলেটেড যে ফাইব্রয়েডটা দেখলেন না, ওইটাই সাধারণত এটা টুইস্টিং হতে পারে। মেনোরেজিয়া হতে হতে সে এনিমিয়া হতে পারে, সিভিয়ার এনিমিয়া হতে পারে, ইউটিআই হতে পারে, সিজারিয়ান সেকশন তার লাগতে পারে। আচ্ছা, মোটামুটি ফাইব্রয়েড এই পর্যন্তই। এটা 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা রাখি। 5 সেন্টিমিটার পর্যন্ত আপনি মেডিকেল ট্রিটমেন্ট করবেন, 5 সেন্টিমিটার বেশি হলে আপনি সার্জিক্যালে চলে যাবেন। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সিজারিয়ান সেকশনের সময় যখন ওপেন করে দেখি, মানে আগে সিম্পটোমেটিক ছিল পেশেন্ট, যে বডিতে একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা একটা ফাইব্রয়েড দেখা যাচ্ছে এবং ওটি টেবিলে ম্যাম কিছু করেননি, এবং পরবর্তীতেও তার কোনো সিম্পটম নাই আর কি। তাহলে এই ক্ষেত্রে কি করবো, আমরা কি অ্যাডভাইস দিব? না, আপনি যদি ওটি টেবিলে দেখেন তাহলে আইডিয়ালি আপনি ওটা কাজ করবেন। আইডিয়ালি as a ডক্টর হিসেবে আপনার ওটা ধরা দরকার নেই। আপনি যদি আরো পেশেন্টের ভালো করতে চান তাহলে সেক্ষেত্রে পারাপারটিভলি পেশেন্ট পার্টির সাথে আপনি কাউন্সিলিং করতে পারেন। যদি সাবসেরেসাল কোনো ফাইব্রয়েড দেখেন সেক্ষেত্রে আপনি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবেন যে ওনার ইউটেরাসের বাইরের দিকে একটা টিউমার আছে, আপনারা যদি চান আমি এটা অপারেশন করব, অ্যাক্সিডিং এ দুটো অপারেশন করব। অবশ্যই পেশেন্ট পার্টির মানে কনসেন্ট নিয়ে আপনার যদি মনে হয় যে আপনি পেশেন্টের উপকার করবেন তখন আপনি এটা করে দিতে পারেন, যদি আপনার অ্যাবিলিটির মধ্যে আসে। আর যদি দেখেন যে অনেক বড়, সেক্ষেত্রে এটা আপনার কাজ করার দরকার নেই, কারণ এটা হিউজ ব্লিডিং হবে তখন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। যদি ফাইব্রয়েড মানে মিডিয়াম সাইজ বা 5 সেন্টিমিটারের নিচে যদি হয়, সেক্ষেত্রে ওই সময় যদি কোনো পেশেন্ট যদি প্রেগন্যান্ট হয়, তখন এটা তুমি ট্রিটমেন্ট দিবে কিনা? ওটার জন্য আপনার কোনো ট্রিটমেন্ট লাগবে না ফাইব্রয়েডের। আপনি দেখবেন এটা সার্ভাইকাল ফাইব্রয়েড কিনা, ফাইব্রয়েডটা আছে কোন জায়গায়, এটা কি সার্ভাইকাল ফাইব্রয়েড, এটা কি তার প্রেগন্যান্সি ডেলিভারির সময় লিভার প্রসেসটা আটকায় ফেলবে নাকি? যদি দেখেন যে সার্ভাইকাল ফাইব্রয়েড লিভার প্রসেস আটকাইতে পারে, তখন আপনি তাকে অ্যাডভাইস দিবেন যে আপনি অবশ্যই সিজারিয়ান সেকশনের মাধ্যমে আপনি ডেলিভারিটা করাবেন, নট ভ্যাজিনাল ডেলিভারি। ঠিক আছে? এটা আপনি অ্যাডভাইস দিতে পারেন। আর যদি পসিবল হয় সিজারিয়ান সেকশনের মাধ্যমে ওই গাইনোকোলজিস্ট যদি পারে তাহলে ওই ফাইব্রয়েডটা রিমুভ করবে। আর যদি পসিবল না হয় তাহলে ওই অবস্থায় রেখে দিবে। আপনার বেবি বার্থ আর যদি ওইটা রিগ্রেস করে মোটামুটি সিম্পটম না করে তাহলে ওটাকে হাত দেওয়ার দরকার নাই। আর যদি ওইটা তার পরবর্তীতে বাচ্চা হওয়ার পরবর্তীতে প্রবলেম করে তখন এটা অপারেশন করে দিল, সেটা আরেক সেটিং। এটা প্রেগন্যান্সি তবে সেক্ষেত্রে কি প্রেগন্যান্সির জন্য কি আমরা HPSDC বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট এক্সট্রা দিব কিনা? ফাইব্রয়েডের জন্য আপনার ওই সময় ব্লিডিং হবে না। যদি ফাইব্রয়েডে তার প্রেগন্যান্ট সে হয়, মানে যদি আর্লি ডেলিভারি হয়, মানে প্রিম্যাচুর হওয়ার চান্স থাকে বা এরকম কিছু কিনা? প্রিম্যাচুর, তাহলে এসপিআরডিএস প্রিম্যাচুরটা এটা প্রিভেন্ট করবে কিভাবে? ওয়াই এসপিআরডিএস নিফেনমিক অ্যাসিড জি প্রিম্যাচুর। জি, সরি আমি HPSDS বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি হরমোনাল প্রিম্যাচুর ডেলিভারিটা প্রিভেন্ট করার জন্য কোনো হরমোনাল ট্রিটমেন্ট সেক্ষেত্রে দিতে পারবো কিনা, মানে দিতে হবে কিনা? না। আপনি যখনই আপনার পেশেন্ট ফাইব্রয়েডে প্রেগন্যান্ট হবে তখন আপনার ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট আপনার দেওয়া দরকার নেই। ফাইব্রয়েডের ট্রিটমেন্ট আপনি প্রেগন্যান্সির সময় করবেন না। আপনি প্রেগন্যান্সির সময় আপনি প্রেগন্যান্সি ফলো করবেন, কারণ ওইটা তার কোনো প্রবলেমই করতেছে না। আমরা ফার্স্টে রুলসে কি বলছি, 75% অ্যাসিম্পটোমেটিক, এটা কোনো প্রবলেমই করে না। যদি প্রবলেম করতো তাহলে সে প্রেগন্যান্ট হতো না। এক, আর প্রবলেম করলে তার মেনোরেজিয়াও করতে পারতো। মেনোরেজিয়া ট্রিটমেন্ট প্রেগন্যান্সি হওয়ার আগেই আসতো আপনার কাছে, ফাইব্রয়েড জি ট্রিটমেন্ট নিয়ে আসতো। তখন প্রেগন্যান্সি নিয়ে আসলে আপনি ফাইব্রয়েডে হাত দিবেন না। ফাইব্রয়েড কোনো প্রবলেম করে না প্রেগন্যান্সিতে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। বলেছিলাম, হ্যাঁ। ম্যাডাম বলছিলাম যে মেনোপজাল উইমেনের ক্ষেত্রে কি ফাইব্রয়েড ট্রিটমেন্ট করা দরকার আছে নাকি যদি কোনো সিম্পটম না থাকে ওইভাবে কোনো রেখে দিতে হবে? সিম্পটম আপনি রেখে দিবেন, কোনো কিছু দরকার নেই। ওটা থেকে আপনি লিওমায়োসার্কোমা হওয়ার চান্স ভেরি 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 রিয়ার, ওটা আপনার কিছু করার দরকার নেই। ওভাবে আর বরং পোস্ট যদি মেনোপজালে ওটা রিগ্রেট করে যায়। 5 সেন্টিমিটারের মতো হয় সেক্ষেত্রে কি দরকার নাই যদি কোনো সিম্পটম না থাকে? ওটা আসলে দরকার নাই, কিন্তু যদি পেশেন্ট উইলিংলি করতে চায় আপনি করে দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি বলে দিবেন যে এটা দরকার নাই, আপনার এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপর যদি আপনি চান আমি করে দিব, ব্যাস। আসসালাম। ম্যাডাম ফাইব্রয়েড নিয়ে কি ম্যাডাম প্রেগন্যান্সিতে কি নরমাল ডেলিভারি সম্ভব ম্যাডাম? অবশ্যই সম্ভব। ফাইব্রয়েডটা তো আপনি সার্ভিক্সে হলে যদি তার আউটগোয়িং ট্রাকটা মানে আউটফ্লো যে ট্রাকটা বাচ্চাদের বার্থ ক্যানেল দিয়ে বেরোবে সেই ট্রাক যদি অবস্ট্রাকশন না করে তাহলে তো আপনার ফাইব্রয়েড কোনো প্রবলেম করবে না। যদি দেয়ালে থাকে সেক্ষেত্রে এমন কোনো সমস্যা করে না। বাচ্চা যখন প্রেগন্যান্ট হয় তখন ওটা তো আস্তে আস্তে যতটুকু বড় হয় ততটুকু বড়ই হয়। ফাইব্রয়েড তার এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি ডিস্টার্ব করতে পারে না যদি সে ঠিকমতো ইমপ্লান্ট হয়। সে যদি প্রেগন্যান্ট হয় ফাইব্রয়েডের কারণে প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হয় না যতক্ষণ না পর্যন্ত তার বার্থ ক্যানেল অবস্ট্রাকশন হচ্ছে। জি আচ্ছা ম্যাডাম। তো আমাদের এখনকার টপিকসটা অ্যাডেনোমায়োসিস। তো আমরা দেখব প্রথমে অ্যাডেনোমায়োসিসটা কি। অ্যাডেনোমায়োসিসটা হচ্ছে বিনাইন ইনগ্রোয়িং অফ এন্ডোমেট্রিয়াম ইনটু দ্য মায়োমেট্রিয়াম, বোথ গ্ল্যান্ডুলার অ্যান্ড স্ট্রোমাল কম্পোনেন্টস অফ এন্ডোমেট্রিয়াম আর ইনভলভড। এটা ইটিওলজিটা আননোন। প্যাথোলজি: uterus enlarged, myometrial hyperplasia, asymmetrical enlargement of the uterus, usually posterior, size not more than 12 to 14 weeks of gravid uterus, cut section, thickening of the uterine wall, characteristic of trabeculated appearance, no capsule. এখানে অ্যাডেনোমায়োসিস একটা ইউটেরাসের পিকচার দেওয়া হয়েছে। সাধারণত অ্যাডেনোমায়োসিসের এই যে ওয়ালগুলো একটার সাথে এই যে আপনার এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম এগুলোর সাথে কোনো অ্যালাইনমেন্ট থাকবে না। মায়োমেট্রিয়ামের ভিতরে এন্ডোমেট্রিয়াম ঢুকে যাবে, মানে কোনো অ্যালাইনমেন্ট নাই। তারপর এই যে তার একটা পোস্টেরিয়র ওয়ালটা, এন্ডোমেট্রিয়াল ওয়াল থেকে পোস্টেরিয়র ওয়ালটা 3 গুণ বেশি মোটা হবে, প্লাস এটা বাড়তে 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 এমন হয়ে যাবে যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিও অনেক সময় ডিস্টর্ট করে ফেলে। ক্যাভিটি একদম ডিস্টর্ট মানে ডিলেট করে ফেলে। ডিলেট করার কারণে দেখা যায় যে আপনার এন্ডোমেট্রিয়াম কোনটা মায়োমেট্রিয়াম আলাদা করে চেনা যায় না। অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হবে ইউটেরাসে, কোনো ক্যাপসুলেটেড কোনো একটা ডিফাইন্ড একটা কোনো লাম্প আপনি পাবেন না অ্যাডেনোমায়োসিস। মাইক্রোস্কোপিক্যালি কিরকম দেখা যাবে? গ্ল্যান্ডুলার টিস্যু সারাউন্ডেড বাই স্ট্রোমাল সেলস উইদিন দ্য মায়োমেট্রিয়াম। Ectopic endometrium separate from the underlying basal endometrium, located deeper than endomyometrial junction by more than 1 SPF. Response to steroids minimal, invasion mainly into the basal layer. Clinical feature usually asymptomatic, detected on routine examination. Usually paras womenদের সাধারণত হয়
এটা এন্ডোমেট্রিয়াস আর ফাইব্রয়েড হচ্ছে কোএক্সিস্ট থাকতে পারে। অ্যাডেনোমাইসিস এর মেইনলি আননোন কজ বাট কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে মাল্টিপ্যারাস ওমেনদের বেশি হয় 40 থেকে 50 বছর। আমাদের দেশে 30 আপই আমরা মোটামুটি পাই, 30 to 50। ইউটেরাইন লিওমায়োমা থাকতে পারে, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। সিমটম কি নিয়ে আসবে? সাধারণত মেনোরেজিয়া নিয়ে আসবে, মেনোমেট্রিয়া নিয়ে আসতে পারে, কনজেস্টিভ ডিসমেনোরিয়া থাকতে পারে। সাধারণত পেশেন্ট আপনাকে আসবে মেনোরেজিয়া প্লাস ডিসমেনোরিয়া, এই দুইটা কমপ্লেইন নিয়েই আসবে। একটা প্যারাস উমেন মেনোরেজিয়া ডিসমেনোরিয়া নিয়ে আসলো, তার মানে ডিপ ডিসমেনোরিয়া প্রিমেনস্ট্রুয়ালি। এটা সাধারণত প্রিমেনস্ট্রুয়ালি না, অল্টারনেট মানে এভরি থ্রু আউট দ্য সাইকেলই আপনি পেতে পারেন ডিসপ্যারিউনিয়া আর কি। মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিসপ্যারিউনিয়া। তো আমরা সাইন কি পাবো এক্ষেত্রে? abdominal examination, uterus enlarged not more than 14 weeks, pelvic examination, uniform uterine enlargement with no restriction of mobility, uterus may be softer than normal, findings altered if there is associated endometriosis. তো আমরা ইনভেস্টিগেশন কি করব? আচ্ছা, টোটাল ডিজিজটা আমরা বলি। একটা পেশেন্ট আসবে মোটামুটি আপনার 30 to 40 এজ, প্যারাস উমেন, 4টা-5টা বাচ্চা, বলবে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তার সাথে মানে মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় এবং অনেক বেশি হেভি ব্লিডিং হয় মাসিকের সময়, প্লাস হচ্ছে বড় বড় চাকা চাকা রক্ত যায়। এইটা দেখেই মোটামুটি সিমটম শুনে আপনি মানে বুঝতে পারবেন যে এটা অ্যাডেনোমাইসিস দিকে যাইতে পারে। তো আপনি আসলে তারপরে একটা তাকে এক্সামিনেশন করবেন, যখন আপনি পেটে হাত দিবেন দেখবেন তার ইউটেরাসটা একটু বাল্কি, হ্যাঁ ইউটেরাসটা বাল্কি অ্যান্ড সফটার, একটু সফটার দেন ফাইব্রয়েড থাকলে যেরকম আপনার একটা হার্ড একটা ফিলিং পেতেন, একদম গ্লোবিউলার একটা শেপের মতো একটা পেতেন, ওরকম ঠিক না, কিন্তু ইউটেরাসটা বাল্কি থাকবে বাট সফট থাকবে। ইনভেস্টিগেশন আমরা কি করতে বলি এই ক্ষেত্রে? আমরা এই যে একটা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন অথবা টিভিএস, এটাই মেইনলি করি। তো একটা আলট্রাসোনোগ্রাফিতে করলেই মোটামুটি ওরা এরকম বলে দেয়। তো ডায়াগনস্টিক ক্লু ওইটাই যেটা বললাম, 40 থেকে 50, আমাদের দেশে 30 থেকে 50 বছর বয়সে মাল্টিপ্যারাস উইমেন, সিভিয়ার পেইনফুল ডিসমেনোরিয়া, সাথে মেনোরেজিয়া নিয়ে আসবে। এই যে হিস্ট্রিতে জানতে পারবেন 3 থেকে 4 জন বাচ্চা থাকবে, বয়স ওরকম। তারপর মাসিকের সময় 10 থেকে 12 দিন ব্লিডিং হয়, এনিমিয়া থাকবে। আলট্রাসোনোগ্রাফিতে বলবে বাল্কি ইউটেরাস। বাল্কি ইউটেরাস বলে, বাট প্লাস আমাদের এখন যে সোনোলজিস্ট ওনারা একদম এক্স্যাক্টলি বলে দেয় যে পোস্টেরিয়র ওয়ালটা ইজ থিকার দ্যান অ্যান্টেরিয়র ওয়াল, ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম, তারপরে মাল্টিপল সিস্টিক ইনক্লুশন উইদিন দ্য মায়োমেট্রিয়াম ওয়াল, এই ধরনের জিনিস একদম বলেই দেয়, হ্যাঁ সোনোলজিস্ট। তো ওনারাই বলে দিবে যে এটা অ্যাডেনোমাইসিস না ফাইব্রয়েড। তো অ্যাডেনোমাইসিস হচ্ছে মেইনলি দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে অ্যাকুট সিমটম কন্ট্রোল করব আর একটা হচ্ছে ডিজিজ প্রোগ্রেশন বন্ধ করব। হ্যাঁ, তো অ্যাকুট সিমটম কি নিয়ে আসবে? ওই যে মেনোরেজিয়া প্লাস ডিসমেনোরিয়া, এই দুইটা আমরা একটু বন্ধ করব। তো প্রথমে আমরা যেটা দিব ওই যে ট্র্যাক্সিল প্লাস মেড্রক্সি প্লাস হচ্ছে দিব আমরা এখানে এইচপিআরডিএসটা যেটা মিফিনামিক অ্যাসিড আমরা দিই, ওইটা আমরা একদম যতদিন তার থ্রু আউট দ্য সাইকেল থাকবে 101 করে তার 8 থেকে 10 দিন যে কয়দিন থাকে ওই কয়দিন সাথে ট্র্যাক্সিল, মেড্রক্সি, এইচপিআরডিএস দিব। প্লাস আমরা একটা ট্যাবলেট অ্যাড করব ডিনোজেস 2 মিলিগ্রাম 101 করে 3 থেকে 6 মাস। এইটা হবে অ্যাকুট ট্রিটমেন্ট। প্লাস ডিনোজেস যেটা আমরা দিলাম সেটা হচ্ছে আপনার প্রোগ্রেশনটা বন্ধ করা, ডিজিজ প্রোগ্রেশনটা বন্ধ করা। এইটাই। সাথে যদি তার একটু অ্যানিমিয়া থাকে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দিবেন। এটাই মেইনলি হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাডেনোমাইসিসের ট্রিটমেন্ট। তবে সাধারণত দেখা যায় যে অনেকে ডিনোজেস 6 মাস খেয়ে আসে, তো সেক্ষেত্রে আমরা ইলগক্স দিই। তবে এটা আপনারা আপনাদের জিপি প্র্যাকটিসে অমিট করবেন, এটা না দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার অনেক সাইড ইফেক্ট। এটা 3 মাস দেয়া যায় বাট ছেড়ে দিলে আরো মানে অনেক প্রবলেম হয়, এটা না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা শুধু ডিনোজেস পর্যন্ত থাকেন, তারপর যদি 6 মাসে ইমপ্রুভ না হয় দেন রিফার টু গাইনোকোলজিস্ট। তো আমরা একটা সিনারিও দেখি। 38 বছর বয়সী মাল্টিপ্যারাস মহিলা 1 বছর ধরে প্রোগ্রেসিভলি সিভিয়ার ডিসমেনোরিয়া নিয়ে আসছে এন্ড হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইউটেরাস ডিফিউজলি এনলার্জ, 10 to 12 week size, tender, TBS করলাম heterogeneous myometrium with a small myometrial cyst. What is the diagnosis and initial medical treatment? ডায়াগনোসিস ওই যে অ্যাডেনোমাইসিস, ট্রিটমেন্ট যেটা বললাম আমরা সাধারণত ন্যাপ্রোজেন দিতে পারি, ন্যাপ্রোজেন না দিয়ে আমরা ওই যে এইচপিআরডিএস দিই, যেটা বোথ পেইন প্লাস ব্লিডিং দুটাতেই কমায়। ট্র্যাক্সিল দিলাম, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্লাস মেড্রক্সি প্লাস ডিনোজেস্ট। সিনারিও 2, a 40
42 বছর মহিলা, completed family, hemoglobin 6.5 gram per DL with chronic menorrhagia, previous 6 months. Dinogest use but persistent bleeding, persistent pain plus bleeding, uterus bulky, 14 week size, diffuse adenomyosis on MRI. Next line of management, definitive treatment. এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু আপু বলেন তো, কি আছে, কি কি করতে পারেন আপনার মতে, কি আপনাদের মতে কি ট্রিটমেন্ট দিলে এখানে ভালো হয়? সে তো ডিনোজেস্ট ইউজ করছে, একটা আপু বলছেন হিস্টেরেক্টমি, আর কেউ? আমরা কি জিএনআরএস দিব, ইলাগক্স কি দিব, যেহেতু ডিনোজেস্ট সে খেয়ে আসছে, ইলাগক্স কি দিতে পারি? আপু আগে অ্যানিমিয়াটা তো কারেকশন করা লাগবে। অবশ্যই 6.5। তো কি কি করলে ভালো হয়? নেক্সট লাইন ম্যানেজমেন্টটা কি আর ডেফিনিটিভ ম্যানেজমেন্টটা কি, কি মনে হয়? ইলাগক্স তো দেয়া যাবে না। ট্রাই করবো, তার না হলে তারপরে দেওয়া যাবে না। প্রোটোকল অনুযায়ী কিন্তু দেয়া যায় ইলাগক্স, তাই না? আমরা যেহেতু ডিনোজেস্ট ইউজ করছি, ইলাগক্স করি নাই। আর ডেফিনিটিভ কিন্তু আমরা কি করব এখানে, মানে কি বলবো, ক্লিনিশিয়ান টু ক্লিনিশিয়ান ভ্যারি করতে পারে, বাট আমার মতে যেটা দেখেন, পেশেন্টের বয়স 42, ফ্যামিলি কমপ্লিট, সে অনেক দিন ধরে এই রোগটায় ভুগতেছে, ডিনোজেস্ট অলরেডি খেয়ে আসছে, হিমোগ্লোবিন 6.5। তো যেহেতু ডিনোজেস্টের কার জন্য একটু ইয়েটা মাইকটা অন, ভাইয়া একটু মাইকটা অফ করলে ভালো হয়। তো আমরা হচ্ছে যে যেহেতু তার ক্রনিক মেনোরেজিয়া, ফ্যামিলি কমপ্লিট, হিমোগ্লোবিন 6.5, মানে তার মেনোরেজিয়া হইতে হইতে তাহলে 6.5। হিস্টেরেক্টমি করা যেতে পারে। হ্যাঁ, আমরা তার অবশ্যই এখন তার অ্যানিমিয়া কারেকশন করব। নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট অবশ্যই তার ইমিডিয়েট অ্যানিমিয়া কারেকশন, তার অ্যানিমিয়া কারেকশন করব। অ্যানিমিয়া কারেকশন করার পরে তাকে আমরা কাউন্সিলিং করব। কাউন্সিলিং করব কি ব্যাপারে? ডেফিনেটিভ ট্রিটমেন্টের ব্যাপারে, যে মা আপনার যেহেতু ফ্যামিলি কমপ্লিট, আপনি অলরেডি ডিনোজেস্ট খেয়েছেন, আপনার অনেক দিন ধরে সমস্যা, আপনার এটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে জরায়ু কেটে ফেলা। যদি সে রাজি হয় যে না হ্যাঁ কেটে ফেলবো, দেন আপনি গো ফর হিস্টেরেক্টমি। কিন্তু সে যদি বলে না আমার এত কম বয়স, হ্যাঁ মা 60-70 বছর হয়েছে নাকি, আমি এটা করবো কেন, তখন আপনি ডিনোজেস্টের পরে আপনি জিএনআরএস মানে ইলাগক্সটা আপনি দিতে পারেন। বাট যেহেতু তার এত এত কমপ্লেন, সেক্ষেত্রে তার হিস্টেরেক্টমিটাই বেস্ট অপশন। বিফোর 30 যদি কারো অ্যাডেনোমায়োসিস এরকম ধরা পড়ে, সেক্ষেত্রে ডিনোজেস্ট যদি সে 6 মাস খেয়ে আসে, সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিতে অবশ্যই পারি? আপনি ইলাগক্স দিবেন, অবশ্যই আপনি হিস্টেরেক্টমির দিকে তো যেতে পারবেন না, এটা জিএনআরএস অ্যানালগ দিতে হবে, এটা ইলাগোলিক এটা দিতে হবে। সেক্ষেত্রে কতদিন পর্যন্ত দিব? ইলাগক্স আপনি 3 মাস দিবেন, এটা তো 3 মাসের বেশি দেওয়ার নিয়ম নাই। 3 মাস পরে আবার তাকে ফলো আপ করবেন, তার কি, এরপরে আরো আছে হরমোন। আপু ডিনোজেস্ট কি এক বেলা দেবে না 2 বেলা? ডিনোজেস্ট এক বেলা। জি থ্যাংক ইউ। ইলাগক্স কত এমজি ম্যাডাম, কয় বেলা ম্যাডাম? 150 mg ডেইলি, ওয়ান ডোজ, ওয়ান ডোজই দেই, এটা অনেক সাইড এফেক্ট, তো ডেইলি আপনি সিঙ্গেল ডোজ দিয়ে। এটা তো অনেক দামি আপু, প্রায় দাম, 170 টাকা। হ্যাঁ 150-200 টাকা, একটু দামি, একটু দামি। সাধারণত যে ধরনের পেশেন্ট থাকে এরা যেহেতু অনেকদিন ধরে ভুগে, তো একটু দামি ওষুধ এফোর্ড করতে হয়, কিছু করার নাই। আর যদি না পারে সেক্ষেত্রে কি করার, ডিনোজেস্ট দিয়ে আর সাথে সাপোর্টিভ সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে চালাইতে হবে আর কি। ডিনোজেস্ট কি শুধু 6 মাস পর্যন্তই দেওয়া যাবে? এর থেকে বেশি 9 মাস বা এরকম দেওয়া যাবে না যদি এরকম ইয়াং পেশেন্ট? 6 মাস, 3 থেকে 6 মাস বলা আছে না, এখন 9 মাস দেয়া যাবে না যে তা না, একেবারেই মানে স্ট্রিক্ট ডিমার্কেশন নাই, আপনি চাইলে বাড়াতে পারেন, বাট 3 থেকে 6 মাস পর্যন্তই আমরা দেই। ম্যাডাম মেড্রোক্সি কি এই জায়গায় 10 দিনে দিতে হবে ম্যাডাম, নাকি এর বেশিও দেওয়া যায় নাকি? বেশি দেয়া যায়, কিন্তু আমরা তো এটা অ্যাকুট ব্লিডিংটা বন্ধ করার জন্য দিই, 10 দিনের বেশি দেই না, আপনি চাইলে 21 দিনও দিতে পারেন, ঠিক আছে। এবারে হচ্ছে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, ও আচ্ছা, অ্যাডেনোমায়োসিস এর বেসিক থিং আর এন্ডোমেট্রিওসিস, এটা কি কেউ একটু বলতে পারবেন? এন্ডোমেট্রিওসিসটা কি আর অ্যাডেনোমায়োসিসটা, জিনিস কিন্তু দুইটা একই, এটা একটু কেউ কাইন্ডলি যদি একটু বলেন। এন্ডোমেট্রিয়াল টিস্যুটা যদি আউটসাইড দা ইউটেরাসে সিডিং হয়, সেক্ষেত্রে আমরা এটা এন্ডোমেট্রিওসিস বলি। আর যখন মায়োসিস সিডিং হয়, সেটাকে আমরা অ্যাডেনোমায়োসিস বলি। এইটাই,
ডিজিজ একই, কন্ডিশন একই, শুধু সাইটটা আলাদা। যদি এন্ডোমেট্রিক টিস্যু মায়োমেট্রিয়ামের মধ্যে গ্রো করে সেটা অ্যাডেনোমাইসিস, আর কোথাও না। হ্যাঁ, আর এন্ডোমেট্রিক টিস্যু আদার দেন মায়োমেট্রিয়াম, ইউটেরাসের বাইরে, যেমন ওভারিতে হতে পারে, আপনার কোনো স্ক্যার টিস্যুতে হতে পারে, অন্য যে কোনো জায়গায়, আম্বিলিকাস হতে পারে, রেকটাম, লাংস, ব্রেন, যে কোনো জায়গায় হলো সেটা হবে এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, জিনিসটা একই। তো কমন অর্গান কোনগুলো? সাধারণত ওভারি, ইউটেরাস অ্যাক্রাল লিগামেন্ট, পাউচ অফ ডগলাস, ল্যাটারাল পেলভিক ওয়াল, ওভারিয়ান ফোসা, এইসব জায়গাতে এন্ডোমেট্রিক টিস্যু ডিপোজিট হয়। আদার কিছু আছে যেমন হচ্ছে সার্জিক্যাল স্ক্যারস, আম্বিলিকাস, রেকটাম, প্লুরা, ব্লাডার। Ovarian endometrioma occurs due to accumulation of blood as a result of repeated shedding of the endometrial surface. This blood turns brown and resembles chocolate color, therefore called as chocolate cyst. মানে যখন আপনার এখানে একটা এটা দেখি, এটা না, একটা সুন্দর একটা ছবি আমাদের, আচ্ছা একটা ছবিটা দেখে একটু বুঝাই। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস জিনিসটা খুবই মজার। এই জিনিসটা দেখে আমরা বুঝি, এই যে আমাদের এন্ডোমেট্রিক টিস্যুটা, হ্যাঁ, এটা যখন মায়োমেট্রিয়ামে আসে, এই যে মায়োমেট্রিয়ামের ভিতরে, তখন আমরা এটাকে বলি অ্যাডেনোমাইসিস। আর এই টিস্যু যদি এখানে, ওখানে, এখানে, ওখানে, অন্য কোথাও ডিপোজিট হয় সেটা আমরা বলি এন্ডোমেট্রিওসিস। এখন এন্ডোমেট্রিওসিস যে ওভারিয়ান এন্ডোমেট্রিওমা অথবা চকলেট সিস্ট, এটা প্যাথোলজিটা কিরকম? সাপোজ এখানে আমার এন্ডোমেট্রিক টিস্যু ডিপোজিট হলো, তো যতবারই আমার হচ্ছে যে মেনস্ট্রুয়েশনটা হবে, ততবারই এই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা ব্লিড হবে, এন্ডোমেট্রিয়াল টিস্যু ওয়ার্ক করবে, ও যে ফাংশন সেটা করবে, এন্ডোমেট্রিয়াল গ্রোথ করবে, এন্ডোমেট্রিয়াল ব্লিডিং করবে। এখানে একটা বদ্ধ জায়গায় এন্ডোমেট্রিয়াল শেডিং হইতেছে, তো এন্ডোমেট্রিয়াল শেডিং হলে ব্লাড বেরোচ্ছে, ওইখানে কনফাইন্ড স্পেসে ব্লাড জমতেছে, জমতে একটা সময় বড় হলো, বড় হওয়ার কারণে এখানে একটা ক্রনিক, একটা মাইল্ড, একটা ক্রনিক স্লো ইনফেকশন হলো। ইনফেকশন হতে হতে আপনার যে ব্লাডটা, যে লাল কালার ব্লাড, এটা অল্টার হয়ে যায়, চকলেট কালার হয়ে যায়। তখন একটা কনফাইন্ড স্পেসের মধ্যে ওই চকলেট কালার ব্লাডটা জমা হয়, যার কারণে ওটাকে বলে চকলেট সিস্ট। এটাই মেইনলি আমাদের ওভারিয়ান এন্ডোমেট্রিওমা অথবা চকলেট সিস্টের প্যাথোলজি। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট স্লাইডে আসি। স্লাইডটা তো দেখলাম, এটা কিছু রিস্ক ফ্যাক্টর আছে। ওই যে আমি বললাম সবকিছুরই ডিজিজের মেইন কজ কিন্তু আননোন। হ্যাঁ, তবে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। তবে এন্ডোমেট্রিওসিস এর মেইন রিস্ক ফ্যাক্টর সাধারণত যারা জেনেটিক্যালি প্রিডিসপোজ, যেমন ধরেন তার মা বা তার খালা, তার নানির এরকম এন্ডোমেট্রিওসিস ছিল, তার মায়ের ছিল, সেক্ষেত্রে সে কিন্তু জেনেটিক্যালি প্রিডিসপোজ, মানে তারও এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপর আদার্স রিস্ক ফ্যাক্টর কি? লো প্যারিটি, ডিলেড চাইল্ড বিয়ারিং, ফ্যামিলি হিস্ট্রি, জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এন্ডোমেট্রিয়াল টক্সিন ইত্যাদি। তো পেশেন্টের প্রোফাইল এরকম কিরকম থাকবে? 30 থেকে 45 বছর বয়সী পেশেন্ট, সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, বাট সিম্পটম আসলে ডিসমেনোরিয়া, তারপর মেনোরেজিয়া, পলিমেনোরেজিয়া, ইনফার্টিলিটি, ক্রনিক পেলভিক পেইন, অ্যাবডোমিনাল পেইন, এগুলো নিয়ে আসতে পারে। অনেক সময় ডিসইউরিয়া বা ডিসকেজিয়া, এই ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে। পেইনফুল ডেফিকেশন ইজ কল্ড ডিসকেজিয়া। তো এটাও এরকম। তো ইনভেস্টিগেশন আমরা কি করব? এখানে আপনি এক্সামিনেশনে খুব বেশি ফাইন্ডিং পাবেন না, শুধুমাত্র আপনি পেটে হাত দিলে একটু টেন্ডারনেস পাবেন, মানে পেলভিক টেন্ডারনেসটাই পাওয়া যাবে। এছাড়া খুব বেশি একটা ফাইন্ডিং পাওয়া যায় না, চকলেট সিস্ট আলাদা করে হাতে এরকম বোঝা যায় না। তো ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন যেটা করব সাধারণত এই যে একটা টিবিএস অথবা আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, এই দুইটা করলে মোটামুটি আপনাকে একদম ক্লিন কাট ওরা বলেই দেয়। হ্যাঁ, ডাবল পাঞ্চার ল্যাপারোস্কোপি এগুলি সাধারণত আমরা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে এগুলো করি না, ডায়াগনস্টিকের জন্য আমরা একটা টিবিএস করি। টিবিএস করলে এরা বলে দেয়। তবে CA-125 অনেকে করতে চায়, বাট এটা করলে খুব বেশি লাভ নেই, কারণ চকলেট সিস্টে CA-125 একটু বাড়ে। এটা বাড়তে পারে অনেক ক্ষেত্রে, তবে অনেকে এটা পেয়ে ভয় পাবে না যে CA-125 বাড়লো আবার ওদিকে দেখা তার সিস্ট আছে, তার মানে এটা হয়তো ওভারিয়ান কার্সিনোমা, বাট সেরকম কিছু না। চকলেট সিস্টে CA-125 বাড়ে। ট্রিটমেন্ট আমরা হচ্ছে যে মাইল্ড অথবা সিম্পটোমেটিক যদি থাকে, সেক্ষেত্রে আমরা খুব বেশি ট্রিটমেন্ট করব না। মাইল্ড এন্ডোমেট্রিওসিস ক্ষেত্রে যদি তার মাইল্ড মানে পেইন থাকে, ডিসমেনোরিয়া থাকে, ওই আমরা একটা মিফেনামিক অ্যাসিড দিব। আর যদি তার মেনোরেজিয়া প্রবলেম নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা ট্র্যাক্সিল দিব। তাহলে মিফেনামিক অ্যাসিড, ট্র্যাক্সিল এগুলো। আর এই ইয়ের ক্ষেত্রে আমরা ওভারিয়ান এন্ডোমেট্রিওমা অথবা চকলেট সিস্টের ক্ষেত্রে আমরা ওসিপি দিতে পারি, যেটা আমরা ফাইব্রয়েডে দেই না, বা অ্যাডেনোমাইসিসে খুব বেশি দেই না। আপনি চকলেট সিস্ট বা এই ধরনের সিস্ট থাকলে আপনি ওসিপি দিতে পারেন। ওসিপি দিব, প্লাস হচ্ছে যে আমরা ডিনোজেসটা দিব। ঠিক আছে, ডিনোজেস 2 মিলিগ্রাম ডেইলি 3 থেকে 6 মাস। মডারেট টু সিভিয়ার এন্ডোমেট্রিওসিস এর ট্রিটমেন্ট অ্যাজ ইউজুয়াল সিম্পটোমেটিক সব সেমই থাকবে। ট্র্যাক্সিল থাকবে, যদি তার মেনোরেজিয়া বেশি থাকে সেক্ষেত্রে মেড্রোক্সি দিবেন। যদি মেনোরেজিয়া এরকম মনে না শুধু ডিসমেনোরিয়া নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি উপরে মিফেনামিক অ্যাসিড, ট্র্যাক্সিল একটু দিলেই হবে। যদি দেখেন যে অনেক বেশি মানে তার এরকম চাকা চাকা ব্লাড যায়, সেক্ষেত্রে মেড্রোক্সি আপনি দিবেন। দেওয়ার পরে ওই যে ডিনোজেস প্লাস আপনি ওসিপি দিয়ে দিবেন এক্ষেত্রে। হ্যাঁ, ওসিপি অনেক সময় পেশেন্টরা মানে নিতে চায় না, বা বলে যে না ওসিপি নিলে কি এটা ইমপ্রুভমেন্ট হবে, সেক্ষেত্রে আপনি তাকে একটু কাউন্সিলিং করে দিবেন যে না ওসিপি নিলে আপনার এটা ইমপ্রুভমেন্ট হবে। অনেক সময় মেনোরেজিয়াটা অনেক সময় কমে যায়, প্লাস এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এন্ডোমেট্রিওসিস এন্ড অ্যাডেনোমাইসিসের মধ্যে পার্থক্যটা মেইনলি কি? ওই যে যেটা আমরা বললাম, টিস্যু সিমিলার টু দ্য এটা ইউটেরাইন লাইনিং গ্রোজ আউটসাইড দ্য ইউটেরাস, এটা এন্ডোমেট্রিওসিস, এন্ড উইদিন দ্য মাসল ওয়াল অফ দ্য ইউটেরাস, সেটা হবে অ্যাডেনোমাইসিস। এটা যে কোনো জায়গায় হতে পারে, যেমন ওভারিয়ান, ফ্যালোপিয়ান টিউব, আদার পেলভিক অর্গান। আর এটা শুধুমাত্র ইউটেরাসের মাসলের মধ্যেই থাকবে। এটা সিভিয়ার পেলভিক পেইন হবে, পেইনফুল পিরিয়ডস, ইনফার্টিলিটি, পেইন ডিউরিং ইন্টারকোর্স, ডাইজেস্টিভ ইস্যুস এগুলো থাকতে পারে। আর এটা হবে হেভি অর প্রলং পিরিয়ড ইন্টেন্স ক্র্যাম্পিং, এনলার্জ ইউটেরাস, প্রেশার অন ব্লাডার অর বাউল। এটা সাধারণত ডেফিনিটলি ট্রিটমেন্ট হিস্টেক্টমি, বাট এটা সাধারণত আমরা হিস্টেক্টমি করি না, আমরা ডেফিনিটলি ট্রিটমেন্ট হিসেবে সিস্টেক্টমি করি, ওভারিয়ান সিস্টেক্টমি। ঠিক আছে, প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব আপনাদের জিপি সেন্টার বা আমাদের কাছে এট ফার্স্ট আসলে আমরা অবশ্যই এটা মেডিকেল ট্রিটমেন্ট দিব। সার্জিক্যাল ট্রিটমেন্টের দরকার হলে এটা ল্যাপারোস্কোপিক লাগুক বা তার ওপেন সিস্টেক্টমি লাগুক, এটা হচ্ছে মানে এটা পরবর্তীতে গাইনোকোলজিস্ট বা স্পেশালিস্ট আছেন ওনারা বুঝবেন। তো আমাদের আজকে একটা সিনারিও, a 30-year-old married woman presents with 3 years of infertility and severe dysmenorrhea. TBS shows a 5 cm left ovarian cyst with homogeneous low level internal echo, ground glass appearance. এটা বলেই দিছে ওনার ডায়াগনোসিসটা হচ্ছে অবশ্যই এটা চকলেট সিস্ট। এই যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স বলে আমরা এটা বুঝি মোটামুটি এন্ডোমেট্রিওটিক সিস্ট, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস বা ওভারিয়ান এন্ডোমেট্রিওমা অথবা চকলেট সিস্ট। ব্যাস, মোটামুটি আজকের টপিক এখানেই শেষ। এন্ডোমেট্রিওসিস এরপরে একটা টপিক আছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, বাট এই পর্যন্ত আমরা টপিকগুলো শেষ। এরপরে আমরা নেক্সট পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে একটু আলাপ করব। ম্যাডাম, ওই যে একটা কোশ্চেন ছিল, আসসালামু আলাইকুম ম্যাডাম, ওই যে চকলেট সিস্টেম আমরা ডায়াগনোসিস তো দিব, দিনের সাথে ম্যাডাম ওসিপি এটা কি মানে কোনো মানে কন্টিনিউ দিয়ে যাবে, মানে ওসিপি যে 4 দিন আমরা মানে 7 দিন খেতে হয়, ভাবে দিব নাকি? কন্টিনিউয়াস মানে আপনি তো ওসিপি পুরো একটা পাতা দিবেন, পাতায় লেখা থাকে 21 দিন খাবে, 7 দিন গ্যাপ, যেটা 21 দিনের পিল সেটা 21 দিন খাবে, 7 দিন ওরকম লাল পিল খাবে, সেটা পিলের পাতায় লেখা আছে এবং এরো চিহ্ন দেয়া আছে। আপনি শুধু লিখবেন নিয়ম অনুযায়ী খাবেন। আবার যেটা 24টা থাকে প্লাস 4টা প্লাসিবো থাকে, সেটা এরকম এরো চিহ্ন দেয়া আছে, আপনি লিখে দিবেন। ম্যাডাম ব্লিডিংটা তাহলে আমার হবে তো, মানে ব্লিডিং অফ রাখবো না, নাকি ব্লিডিং হলে অসুবিধা হবে না চকলেট সিস্টেম ম্যাডাম? মানে ওসিপি খেলে তো ব্লিডিংটা হবে আর কি। হ্যাঁ, আমরা চাই যে ব্লিডিংটা তার অফ থাকুক। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় তার সাইকেল ইরেগুলার, চকলেট সিস্ট এত বেশি হলো যে তার সাইকেলটাই ঠিক হলো না, মেনোমেট্রিয়া, সেক্ষেত্রে আপনি পিলটা দিবেন। হ্যাঁ, একটু ব্লিডিং হোক, কিন্তু আপনি তো ডিনোজেস্টও দিলেন সাথে, ও তো এন্ডোমেট্রিক ডিপোজিট অ্যাট্রফি করবে, কিন্তু আমরা সাইকেলটা একটু চাই একটু রেগুলার করতে। ঠিক আছে, সেক্ষেত্রে এই ধরনের ওরা আসে মেইনলি বেসিক্যালি ডিসমেনোরিয়া। আচ্ছা ম্যাম, আমরা কি মেড্রোক্সির সাথে কি একসাথে ডায়নোজেস শুরু করব, নাকি মেড্রোক্সি 10 দিন দেওয়ার পর তারপর ডায়নোজেস শুরু করব? আপনি একই সাথে ট্রিটমেন্ট দিবেন, পেশেন্ট আপনার কাছে দুইবার আসবেন। আপনি প্রথমে একই সেটিংয়ে তাকে অ্যাকুট ম্যানেজমেন্ট দিবেন, প্লাস হচ্ছে একটা যে লং লাইন ট্রিটমেন্ট সেটাও দিয়ে দিবেন, একই সাথে দিবেন।
ম্যাডাম তাহলে হচ্ছে ডাইনোজেস্ট ওসিপি একসাথেই শুরু করবো তাই তো ম্যাম? একসাথে শুরু করতে পারেন, তবে ওসিপি আপনি না দেওয়ার চেষ্টা করবেন বেশি, কারণ এটা মেনোমেট্রোলজিয়া নিয়ে পেশেন্ট আপনার কাছে খুবই কম আসবে। মেইনলি আসবে ডিসমেনোরিয়া, বেসিক্যালি আসবে ডিসমেনোরিয়া এন্ড মেনোলজিয়া, ঠিক আছে? তো এই ধরনের আমরা মেনোলজিয়াটা ট্রিটমেন্ট করি অ্যাকুট সেটিং এ, আর ডিসমেনোরিয়াটার জন্যই মেইনলি বেসিক্যালি আমরা লং ট্রিটমেন্ট দিই ডিনোজেস্ট, এবং এটাতেই আমরা চাই তার মাসিকটা একটু বন্ধ হোক। কিন্তু যদি দেখা যায় এত বেশি তার মাসিক হচ্ছে, তার সাইকেলই ঠিক নাই, সেক্ষেত্রে আমরা ওসিপি দিই। ম্যাম এক্ষেত্রে ওসিপি অনেকগুলো আছে ম্যাম, কোনটা সাজেস্ট করলে ভালো হয়? মানে যেটা 21 থার্ড দিনে যেটা জেনারেশন, ফোর্থ জেনারেশন, আপনি হিসাব করবেন থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। এটা ডসপিরন মানে থার্ড জেনারেশন প্রজেস্টেরন যেটা থাকে বা ফোর্থ জেনারেশন, সাধারণত ওই যে ডসপিরন কন্টেইনিং বা ওই যে অ্যালিসা বা রোজেন 28 বা রোজেস্টার, এগুলা নোবেলন লাইট, এগুলো আপনি চুজ করতে পারেন। আসসালামু আলাইকুম আপু, অনেকে দেখি যে অনেক ম্যাডামরা ওয়ালকাট্রিল প্রেসক্রাইব করেন, ওইটা কি দেওয়া যায় এন্ডোমেট্রিয়াসের ক্ষেত্রে? স্পেসিফিক এন্ডোমেট্রিওটিক ট্রিটমেন্ট না, ম্যাডামরা ওটা দেয় মেনোলজিয়াটা সিম্পটোমেটিক, মানে মেনোলজিয়াটা বন্ধ করার জন্য অর্গাট্রিল। আচ্ছা এখন আপনি আসলে কি আপনি যখন আপনার চেম্বারে বসবেন, বসে আপনি এক পেশেন্টের এক রকম কমপ্লেইন থাকে, আপনি পেশেন্টের পার্সপেক্টিভ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন, যে তার মেইন ফোকাস কোন দিকে, ডিসমেনোরিয়ার দিকে না মেনোলজিয়ার দিকে, কোনটা বেশি আগে করা উচিত, কোনটা পরে উচিত, এটা আপনি মানে আপনার ওয়ে অফ থিংকিং দিয়ে বিচার করে ট্রিটমেন্টটা করবেন। বেসিক্যালি এগুলোই। আচ্ছা আচ্ছা, নেক্সট যাই আমরা। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। ম্যাম এন্ডোমেট্রিওসিসের কজে ওখানে একটা জিনিস দেখলাম যে জেনিটাল অবস্ট্রাকশন আউটফ্লোটা। হুম। তো বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় যে অনেকে মেয়েরা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে মেনস্ট্রুয়েশন সময়। এটা কি এন্ডোমেট্রিওসিসের কোনো মানে কারণ হতে পারে মেনস্ট্রুয়াল কাপ থেকে? মেনস্ট্রুয়াল কাপ তো আর অবস্ট্রাকশন করে না, কাপ দিয়ে তো আপনার মানে আসলেই তো যায়, কিছু তো যায়। এটা তো জি। obstruction। যদি আপনি ট্যাম্পন ইউজ হ্যাঁ করেন, অনেক আগে ট্যাম্পন ইউজ করতো, হ্যাঁ 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 ট্যাম্পন ইউজ করলে তখন হয় কি যে ওই ব্লাডটা তো পুরো ওরকম ফ্লো ভাবে, এখন আর কেউ ট্যাম্পন ইউজ করে না, একদম ফ্লোলি এরকম বের হতে পারে না, হ্যাঁ সেক্ষেত্রে আচ্ছা হচ্ছে যে আপনার ওই সব ক্ষেত্রে হতে পারে, তবে কাপের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্স কম। থ্যাংক ইউ ম্যাম।